চন্দ্র চ্যাটার্জি ও মাতা উষারানী চ্যাটার্জির 3 পুত্র 1 কন্যার মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান। দেশ স্বাধীন হওয়ার পর অব্যাহতির পর 1949 সালে তাদের পরিবারের সঙ্গে প্রায় 14 বছর বয়সে কমরেড দিলীপ চ্যাটার্জি এদেশে এসে হাওড়ার শালকিয়া অঞ্চলে কিছুদিনের জন্য বসবাস করতে শুরু করেন। তারপর কলকাতার কাশীপুর অঞ্চলেও কিছুকাল বসবাস করেন। ওই বয়সে তিনি ধীরে ধীরে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং কমিউনিস্ট আদর্শে অনুপ্রাণিত হয়ে 1953 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ অর্জন করেন। সেই থেকে মৃত্যুর দিন পর্যন্ত তিনি মার্ক্সবাদী আদর্শে তার পথ চলা অব্যাহত রেখেছিলেন। কর্মজীবনের সূচনায় তিনি কিছুকাল পশ্চিমবঙ্গ সরকারের ভূমি রাজস্ব দপ্তরে কাজ করেছিলেন, কিন্তু ওই দপ্তরে সীমাহীন দুর্নীতিতে বীতশ্রদ্ধ হয়ে তিনি সেই দপ্তরের কাজ ছেড়ে চলে আসেন এবং 1958 সালে আইসিআই কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন। সেই সময় থেকে হুগলি জেলার বৈদ্যবাটিতে বসবাস শুরু করেন। 1964 সালে যখন পার্টি বিভাজিত হয় তখন রিষড়া অঞ্চলে রিষড়া পার্টির নেতৃত্ব সহ বহু কমরেড সিপিআই পার্টিতে থেকে গেলেও মতাদর্শগত কারণে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে যুক্ত হন। রিষড়ায় 1970 সালে পার্টির লোকাল কমিটি গঠিত হয় এবং তিনি প্রথম সম্পাদক নির্বাচিত হন। তারপর দীর্ঘ প্রায় 15 বছর 1984 সাল পর্যন্ত যথেষ্ট দক্ষতার সাথে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন। কমরেড দিলীপ চ্যাটার্জি তার পার্টির জীবনে শ্রমিক আন্দোলনে উল্লেখযোগ্য দক্ষতা প্রদর্শন করতে পেরেছিলেন। তার নেতৃত্বে রিষড়ায় চটকল, সুতাকল, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল শিল্পে শ্রমিক আন্দোলনেও শ্রমিকদের সংগঠিত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। একসময় সিআইটিউ প্রতিষ্ঠার পূর্বে অধিকাংশ কারখানায় এআইটিউসির বড় সংগঠন ছিল। ধীরে ধীরে তার সুযোগ্য নেতৃত্বে কারখানাগুলোতে সিআইটিউর ব্যানারে শ্রমিকরা উল্লেখযোগ্য সংখ্যায় সংগঠিত হতে থাকে। দিল্লি রোডে দুধারে গড়ে ওঠা অসংখ্য শিল্প সংস্থায় তার নেতৃত্বে গড়ে ওঠে ইউনিয়ন। শ্রমিকদের লাগামহীন শোষণ যন্ত্রণা থেকে মুক্তির লড়াইয়ে উজ্জীবিত করতে তিনি মালিক পক্ষের সাথে আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন। শ্রমিকদের মুখেই শোনা যায় যে মালিক পক্ষের সাথে আলোচনার সময় তিনি মালিকদের অর্থে একবার চা পর্যন্ত খেতেন না। এমনই ছিল তার সততা ও দৃঢ়তা। রিষড়াতে তারই নেতৃত্বে আত্মপ্রকাশ করে রাজ্যে সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন কমিটি। 1982 সালে হুগলি জেলার দ্বিতীয় সম্মেলন থেকে তিনি সিআইটিউ জেলা সম্পাদক নির্বাচিত হন এবং 2015 সালে শারীরিক অসুস্থতাজনিত কারণে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তার সুদীর্ঘ সাংগঠনিক জীবনে তিনি সিআইটিউ সর্বভারতীয় কাউন্সিল ওয়ার্কিং কমিটির সদস্য হন। তিনি সিআইটিউ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। 1982 সালে কর্মক্ষেত্র থেকে স্বেচ্ছা অবসর নিয়ে তিনি পার্টি সর্বক্ষণে কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সর্বক্ষণে কর্মী ছিলেন। 1982 সালে তিনি পার্টি হুগলি জেলা কমিটির সদস্য এবং 1991 সালে তিনি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে পার্টির 21তম সম্মেলন থেকে তিনি জেলা কমিটির আমন্ত্রিত সদস্যও ছিলেন। কমরেড দিলীপ চ্যাটার্জির জীবনযাপন ছিল অতি সাধারণ ও অনাড়ম্বর। এক নীতিনিষ্ঠ, আপসহীন, সংগ্রামী চরিত্রের অধিকারী কমরেড দিলীপ চ্যাটার্জি কখনো অসঙ্গত সুবিধা গ্রহণ করার চেষ্টা করতেন না এবং পদ ব্যবহার করে তাকে কারোর জন্য কখনো অন্যায় সুপারিশ বা স্বজন পোষণের অভিযুক্ত হতে হয়নি। এমনই ছিল তার সৎ নিরহংকারী জীবনযাপন। সাইকেল বা হেঁটেই তিনি সাধারণত এলাকায় ঘুরে বেড়াতেন এবং জনগণের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক ছিল যে 10 মিনিটের পথ অতিক্রম তাকে ঘন্টাখানেকের বেশি সময় ব্যয় করতে হতো। তিনি এমনই মানুষ ছিলেন যে সকলকে তিনি সমান চোখে দেখতেন। জনস্মৃতি, এমনকি একজন পাগলের সঙ্গে দেখা হলেও তিনি তার সাথে কথা বলতেন। এইরূপ জনসংযোগ আজকের দিনে প্রায় বিরল। তিনি ছিলেন আকুত ভয়। কায়েমি স্বার্থান্বেষীরা তার বিরুদ্ধে মিথ্যা কুৎসা অপপ্রচার করেও সুবিধা করতে পারেনি। পার্টির বিরুদ্ধে আক্রমণের সময় তিনি সাহসিকতার সঙ্গে ওইসব এলাকায় সাইকেল নিয়ে ঘুরে বেরিয়েছিলেন। তার সর্বজনশ্রদ্ধেয় চরিত্রের এই বৈশিষ্ট্যতার জন্য তাকে কেউ আঘাত করতে পারেনি।
সকলের কাছে তিনি সমীহ আদায় করতে পেরেছিলেন। কমিউনিস্ট মতাদর্শের প্রতি আজীবন একনিষ্ঠ কমরেড দিলীপ চ্যাটার্জি শেষ জীবনের বেশ কয়েক মাস বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। 17 মে 2020 বৈদ্যবাটিতে নিজের বাসভবনে এই সংগ্রামী নেতার জীবনাবসান হয়। রেখে যান অসংখ্য অনুগামী, আত্মীয় স্বজন, সহযোদ্ধা সহ তার স্ত্রী, 2 পুত্র, কন্যা ও পুত্রবধূকে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রিসা এরিয়া কমিটি আহত এই স্মরণ সভায় কমরেড দিলীপ চ্যাটার্জির জীবনাবসানে গভীর শোক এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার অঙ্গীকার করছে। একই সাথে তার প্রিয়জন পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। কমরেড দিলীপ চ্যাটার্জি অমর রহে, কমরেড দিলীপ চ্যাটার্জি লাল সালাম। আমরা কমরেড কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাবো। আচ্ছা, এখন আমাদের পার্টি কমরেড এবং গণনাট্য শিল্পী কমরেড কাকুলি শেখ দুটো সঙ্গীত পরিবেশন করবে। তারপরে আমরা আমাদের যারা বক্তা আছেন তারা বলবেন। ডেকোরেটর নন্দ, যদি এখানে থাকো একবার এসে দেখা করো। নমস্কার। কমরেড দিলীপ চ্যাটার্জিকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দুখানি সঙ্গীত পরিবেশন করব। প্রথমে ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগে মানুষ
দেবতার বেশে ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, নীলাচঞ্চল সমুদ্রে অবিরাম। গঙ্গা যমুনা ভাগীরথী যেখানে সে ভারতবর্ষ সূর্যের এক নাম। এমনই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিল আমাদের দেশের স্বাধীন করতে যারা শহীদ হয়েছিলেন তারা। কিন্তু আমরা আজ বুঝতে পারছি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আজ আন্তর্জাতিক শিশু কন্যা দিবস, কিন্তু আপনারাই বলুন তো আমাদের দেশের কন্যারা কি আজ নিরাপদ? আমরা সম্প্রতি আমরা খবরের কাগজ, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম উত্তরপ্রদেশের যে নির্মম অত্যাচার মেয়েটার প্রতি হয়েছে। আমরা হাথরসের ঘটনাটা খুব বড় করে দেখেছি, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আরো অনেকগুলি ঘটনা ঘটেছে, শুধু উত্তরপ্রদেশে নয় আমাদের পশ্চিমবঙ্গেও ঘটেছে। মেয়েদের ওপর যে শুধু শারীরিক নির্যাতন, অত্যাচার, ধর্ষণ করেই তারা থেমে থাকছে না, তাদেরকে খুন করা হচ্ছে। আর সব থেকে দুঃখ যে আমাদের সরকার প্রশাসন সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আর সব থেকে যারা দেশ চালাচ্ছে তাদের যে চিন্তা ভাবনা, তারা যে আমরা সম্প্রতি শুনলাম উত্তরপ্রদেশে যে বিজেপি ঘটনা অনুযায়ী আমরা যেগুলো দেখলাম, পরপর বিভিন্ন বিজেপি নেতৃত্বদের আমরা যেগুলো শুনলাম যে দলিত নিচু জাতির মেয়েরা তাদের উপর নাকি যারা উচ্চতলার যারা ব্রাহ্মণরা তাদের নাকি ভোগ করার অধিকার, আরো ইত্যাদি ইত্যাদি। এগুলো বলতেও আমাদের ভাবতেও লজ্জা করে। আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা যারা মেয়েরা, মায়েরা, শুধু তাই নয়, আমাদের পরিবারের যে বাবারা, ভাইরা, কাকারা, আমরাও চিন্তিত আমাদের পরিবারের মেয়েদের নিয়ে। আজকে সেই রকমই একটি যে নারী নির্যাতন তার প্রতিবাদ জানিয়ে আকাশ চক্রবর্তীর কথা ও সুরে পরবর্তী গান এবং আজকের অনুষ্ঠানে আমার শেষ চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরের ধর্ষিতা তুই তোরে কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। আর খানিকটা বড় হলে ওরা নাই তো বলবে তোকে, হোল্ডিং দূরে তোর খোলা সামনে গিয়ে লোকে। আর খানিকটা বড় হলে ওরা নাই তো বলবে তোকে, হোল্ডিং দূরে তোর খোলা সামনে গিয়ে লোকে। বিক্রি হবে আরো আছে তোর কিছু ব্যক্তিগত, আমরা শুধু খানিকের লোক খানিকটা বিব্রত। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব
সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাছ পাছে দেখে ফেলে লোকে। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাছ পাছে দেখে ফেলে তোকে। এরপরে খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, এরপরে খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। চিৎকার করবে দেখি কত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। নমস্কার। সঙ্গীতের পরে আমরা আমাদের যে মূল কর্মসূচি তাতে আসি। আমরা এমন একজনের স্মরণ অনুষ্ঠানে আমরা আজকে উপস্থিত হয়েছি, যিনি আমাদের পার্টির অভিভাবক শিক্ষক এবং আগামী বর্তমান প্রজন্মকে তার আত্মত্যাগ, পার্টি গড়ে ওঠার ইতিহাস এসব জানান দেওয়ার জন্য আমরা আমাদের পার্টি এরিয়া কমিটি একটা সাহসী পদক্ষেপ নিয়েছি। জানি না কতটা সফল হতে পেরেছি। আমরা কমরেড দিলীপ চ্যাটার্জির স্মরণে একটা পুস্তক আমরা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে এই পুস্তক প্রকাশ আনুষ্ঠানিকভাবে এখন হবে। মঞ্চে যে তিনজন উপস্থিত আছেন আমাদের বইপ্রিয় নেতৃত্ব এবং আমাদের বৌদি, তারা হচ্ছে এই বই প্রকাশ করবেন। তিনটে বই আনো, বৌদিকে দাও। বসুন না, খুলতে হবে। বৌদিকে একবার দাঁড় করে দাও, একটুখানি দাঁড়, একটুখানি দাঁড়। कॉमरेड दिलीप चैटर्जी अमर रहे, अमर रहे, दिलीप चैटर्जी लाल सलाम, दुनियार मजदूर, दुनियार मजदूर। এখানে যারা আছেন উপস্থিত প্রত্যেকের কাছে অনুরোধ যে এই বইটা পাওয়া যাচ্ছে, আমরা বিনিময় মূল্য করেছি মাত্র 20 টাকা। আমাদের কমরেডদের কাছে এই বইটা পাবেন এবং আশা করি এই বইটা সংগ্রহে রাখার মতো, ছোট হলেও সংগ্রহে রাখার মতো বই আমাদের জেলার যারা দীর্ঘদিনের নেতৃত্ব তারা এই বইটায় তাদের লেখা, অমূল্য লেখা তারা লিখেছেন। এই বইটা আমরা প্রকাশ করলাম আজকে আনুষ্ঠানিকভাবে। এখানেও বইটা পাওয়া যাবে, আপনারা সেই বইটা সংগ্রহ করবেন। এখন আজকের এই সভায় বলবেন আমাদের পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড সুদর্শন রায় চৌধুরী।
সব স্যানিটাইজার লাগে ঠিক আর নামাতে হবে না, আমার পরে শান্ততা। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন কমরেড বৌদি, আমাদের পার্টির এবং শ্রমিক আন্দোলনের শুধু আমাদের জেলায় নয়, রাজ্যের বিশিষ্ট নেতা কমরেড সন্তোষী চ্যাটার্জি, নিচে উপস্থিত রয়েছেন আমাদের জেলা পার্টির জেলা সম্পাদক মণ্ডলী, জেলা কমিটির সদস্যরা, সিপিআই ফরওয়ার্ড ব্লক এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা, কমরেডরা এবং মা ভাই বোনেরা। অনেকদিন বাদে কমরেড দিলীপ দা চলে যাওয়ার আমাদের এরিয়া কমিটি তার স্মরণেই সভার আয়োজন করেছে। ইতিমধ্যে আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল হিন্দুস্তান মোটর ইউনিয়ন ভবন, দিনের স্মৃতি ভবন। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের পার্টির নেতা এবং রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু এবং আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক, রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড দেবব্রত ঘোষ এবং আরও অন্যেরা। তারপরেই আমাদের এই সভা, যদিও ইতিমধ্যে হুগলি জেলার ট্রেড ইউনিয়ন আন্দোলনের অগ্রণী সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের জেলা কমিটির পক্ষ থেকে দিলীপ দার স্মরণ সভা পালিত হয়েছে এবং আরও টুকরো টুকরো বিভিন্ন ইউনিয়নে হয়তো দিলীপ দাকে স্মরণ করেছে। দিলীপ দা আমাদের জেলার ট্রেড ইউনিয়ন আন্দোলনে একটা বিশিষ্ট ধারার, বলা যেতে পারে পুরোধা প্রতিনিধি। মানে এরকম নিঃস্বার্থভাবে শ্রমিকদের প্রতি দরদ, এবং দরদ মানে আকারা দরদ, অন্য কিছুই তিনি মানতেন না। শ্রমিকদের কথা, শ্রমিকদের অভিযোগ, শ্রমিকরা যে সবসময় একেবারে ধোয়া তুলসী পাতার মতো একজন ব্যক্তি শ্রমিক কথা বলে তা নয়। তো তাহলেও শ্রমিকদের কথা দিলীপ দা সবচেয়ে বেশি সম্মান দিয়ে শুনতেন। এবং যে শোক প্রস্তাব কমরেড সভাপতি পাঠ করেছেন আপনারা দেখলেন, যে তার লড়াইটা ছিল আপোষহীন লড়াই, কোনো রকম আপোষের ধার ধারত না। ট্রেড ইউনিয়ন আন্দোলন বামফ্রন্টের আমলে একভাবে পরিচালিত হয়েছে, পরবর্তীকালে তারও আগে কংগ্রেসি আমলে একভাবে পরিচালিত হতে হয়েছে, এবং বামফ্রন্ট চলে যাওয়ার পর তৃণমূলের আমলে, বিশেষ করে দিল্লিতে বিজেপি সরকারের আমলে আরেক ধরনের আন্দোলন পরিচালিত হচ্ছে। এটা সোজা কথা নয় যে আগামী 26শে নভেম্বর ভারতের সবকটা ট্রেড ইউনিয়ন সম্মিলিতভাবে ধর্মঘটের আহ্বান জানিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে পার্লামেন্টে 4টি শ্রম কোড পাশ করিয়ে নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে 3টে আইন পাশ করিয়ে নেওয়া হয়েছে। পার্লামেন্টের ধার না ধারিয়ে নতুন শিক্ষানীতি চালু করা হয়েছে
এবং প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে ঢালাও বেসরকারিকরণ। এবং শ্রমকোড যেটা চালু হয়েছে, এর থেকে নির্মম শ্রম আইন আর কিছু নেই। এমনকি ব্রিটিশ আমলে ট্রেড ইউনিয়নের আন্দোলনের ভেতর দিয়ে যে দাবিগুলো শ্রমিকেরা অর্জন করেছিল, সেই ব্রিটিশ আমলের আইন পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে। এবং পাল্টে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের কাজের সময় কী করে বাড়িয়ে দেওয়া সম্ভব হয়, কিভাবে আরও বেশি সংখ্যক শ্রমিককে সবচেয়ে তাড়াতাড়ি সবচেয়ে নির্মমভাবে ছাঁটাই করে দেওয়া যায়। এবং আপনারা জানেন আমাদের গোটা দেশে 94-95% হচ্ছে শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। এবং আজকাল একটা নতুন ধরনের শ্রমিক সম্প্রদায়ের উদ্ভব হয়েছে, যারা কোনো নির্দিষ্ট বয়স পর্যন্ত কাজ করে না। তাদের যে কাজটা হচ্ছে, কিছুদিনের জন্য একটা কাজ দেওয়া হলো, হয়তো 1 বছর বা 2 বছর বা 3 বছর, তারপর তাদের চাকরি থাকবে কি থাকবে না, কাজ থাকবে কি থাকবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এমনকি যে কাজ তারা করছে সে কাজটাই তারা বরাবর করবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, অন্য কাজে তাদেরকে ঠেলে দেওয়া হবে। এবং এই লক্ষ্য নিয়ে সারা ভারতবর্ষে আমাদের রাজ্য সমেত দীর্ঘদিন যাবৎ মালিকেরা চলছে। আজকে একেবারে আইন করে মালিকদের সেই যথেচ্ছাচারকে স্বীকার করে নেওয়া হয়েছে। আজকে দিলীপদা বেঁচে থাকলে সন্দেহ নেই, এই ধর্মঘট যখন আহ্বান করা হয়েছে, এই ধর্মঘটকে সফল করবার জন্য সমস্ত শক্তি নিয়ে তিনি নেমে পড়তেন। এবং ধর্মঘটের গুরুত্ব একটা দিক থেকে আমরা বুঝব যে যাদের সরকার বিজেপি, সে বিজেপির অনুগত যে শ্রমিক ইউনিয়ন, সর্বভারতীয় ইউনিয়ন, ভারতীয় মজদুর সংঘ, তারা পর্যন্ত ধর্মঘটকে সমর্থন না করবে। এর আগেও সর্বভারতীয় শ্রমিক ধর্মঘটের সময় তারা করেছে, বিচ্ছিন্নভাবে ধর্মঘটকে সমর্থন করেছে। এবং এবারে সেই একই জিনিস ঘটেছে, অর্থাৎ দাবিগুলোকে অস্বীকার করা, এমনকি বিজেপির অনুগত যে ট্রেড ইউনিয়ন তারও করতে পারেনি। এই যে ট্রেড ইউনিয়নের আন্দোলন, এই আন্দোলনের প্রতিপক্ষ মালিক যেদিন থেকে বাড়তি সুযোগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, সে কংগ্রেস আমল হোক বা বামফ্রন্টের আমল হোক বা তৃণমূল বিজেপির আমল হোক, ট্রেড ইউনিয়ন আন্দোলনের একেবারে সামনের সারিতে কমরেড দিলীপদা ছিলেন। দিলীপদার যে সততা, দিলীপদার যে একনিষ্ঠা, দিলীপদার কাছে শ্রমিকরা যে মুহূর্তে বিপন্ন হতেন, যে অঞ্চলেরই শ্রমিক হোক না কেন, আমাদের গোটা জেলায় দিলীপদার কাছে চলে যেতেন, সিআইটি অফিসে চলে যেতেন, দিলীপদার সঙ্গে কথা বলতেন। দিলীপদা যে সব সমস্যার সমাধান করতে পেরেছেন তা বলতে পারবো না, কিন্তু একটা সমস্যার সমাধান না করতে পারলেও তার জন্য যে যন্ত্রণা তার কথায়, তার বার্তায়, তার চেহারায় ফুটে বেরোতো। এবং তার একটা কথা আমার বরাবর মনে থাকে, জানেন, জ্বলে উড়ে যাচ্ছে ভেতরটা। অর্থাৎ শ্রমিকদের প্রতি দরদ, এই নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না। ঘটনাচক্রে তিনি কলকাতায় যে অঞ্চলে শুরুতে পার্টি করতেন, কাশীপুর অঞ্চল, সেই অঞ্চলেই আমিও আমার পার্টির সদস্যপদ পেয়েছি। সেটা অনেক পরে অবশ্য, স্বভাবতই। এবং সেখান থেকে তিনি এখানে চলে আসেন, আপনারা জানেন। আইসিআই আলকালিতে তিনি কাজ নেন, পরে সে কাজ ছেড়েও দেন এবং সময় বলা যেতে পারে বৈদ্যবাটিতে চলে যান। একটা সময় ঋষভ পার্টিতে বাইরে থেকে অনেক কমরেড এসে
আন্দোলনে যুক্ত থাকত। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রিকশার যে পার্টি, সে পার্টি হচ্ছে শ্রমিক নির্ভর পার্টি। ট্রেড ইউনিয়ন আন্দোলনের ভেতর থেকে অগ্রণী সৈনিক যারা, তারা পার্টি করতে এগিয়ে এসেছে। কমরেড সনাতন ভৌমিক থেকে আরো যারা রয়েছে, কমরেড দিলীপ সরকার শ্রমিক ইউনিয়ন করেছে। বর্তমানে যে রয়েছে কমরেড সুদীপ, সেও সাধ্যমতো শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছে। শান্তদা দীর্ঘদিন এই অঞ্চলের ট্রেড ইউনিয়নের কর্মীদের প্রত্যক্ষভাবে চেনে। আমি ব্যক্তিগতভাবে যখন রিকশা পার্টির সঙ্গে যুক্ত হলাম, আমাদের অফিস ছিল ওপারে চারবাতির মোড়ের কাছে কমরেড সুষমাদির বাড়িতে। সেই মিটিং শেষ করে আমাদের তাড়া ছিল যে কোন ট্রেন ধরবো। 8:40-এ হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে, তার ফার্স্ট স্টপেজ হচ্ছে শ্রীরামপুর। তার 5 মিনিট বাদে, এখন কি হয়েছে জানি না, 8:45-এ তারকেশ্বর লোকাল ছাড়ে। এরিয়া কমিটি তখন তো ছিল না, লোকাল কমিটি। সেইটা সেরে আমরা স্টেশনে যখন আসতাম, বেশিরভাগটাই হচ্ছে বাইরের থেকে আসা। আমার নাম মনে আছে, শ্রীরামপুরে নামবেন আমাদের প্রভাত প্রতিম নেতা কমরেড কমল ভট্টাচার্য। শ্রীরামপুরে তখন আমি থাকি, আমি নেমে যাব। সেখানে শৈল থাকে, শৈল নেমে যাবে। তারপর দুজন একসঙ্গে নামবেন শাওড়াফুলিতে, দিলীপদা নামবেন এবং কমরেড সরোজ নামবে। আর শ্রীরামপুরে একই সঙ্গে ওই তো কমরেড শৈলর কথা বললাম। এবং একেবারে শেষে তারকেশ্বরে গিয়ে নামবে কমরেড তুলসী খামরুই। কমরেড তুলসী খামরুই আমাদের সঙ্গে, আমাদের মধ্যে আর নেই, সে অনেকদিন আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু বাইরে থেকে আর কমরেড সানু ভট্টাচার্য, যিনি লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন, তিনিও শ্রীরামপুরেই থাকতেন। সুতরাং বাইরে থেকে এসে শ্রীরামপুরের পার্টির মধ্যে তাদের ঢুকে পড়েছিল, যেটা শিল্পাঞ্চলে হওয়াই স্বাভাবিক। উত্তরপাড়াতে বলুন, হিন্দমটরে বলুন, এমন অনেক পার্টির সদস্য রয়েছে। শ্রীরামপুরেও তাই ছিল, রিকশাতেও তাই ছিল। যারা পার্টির সদস্য তাদের মধ্যে অনেকেই রিকশায় শুরু থেকেই যে বসবাস করেছে তা নয়, কিন্তু অনেক পরে এসে রিকশাতেই বাসস্থান করে নিয়েছে। আমাদের অনেকেই তার মধ্যে নেই। কমরেড সনাতন দাস সেক্রেটারি ছিলেন, তিনি নেই। কমরেড সানু ভট্টাচার্য সেক্রেটারি ছিলেন, তিনি নেই। কিন্তু তাদের প্রত্যেকের স্বাক্ষর রিকশা পার্টির যে অগ্রগতি সেখানে লেখা আছে। সুষমাদির বাড়ির থেকে আমাদের পার্টি অফিস উঠে এসে এই পাশের একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানের পাশ দিয়ে সরু গলি, বর্ষাকালে জল জমতো এবং পার্টি অফিসের ভেতরে সাপও ঘুরে বেড়াতো। আমাদের পা তুলে বসতে হতো, নির্বিষ সাপ অবশ্য সেইখানে। তারপর বর্তমানে পার্টি অফিস হয়েছে। অফিস কোথায় থাকলো, অফিস ভালো হলো কি মন্দ হলো, সেটা আমাদের কাছে বড় কথা না। আমাদের কাছে বড় কথা, আজকের পরিস্থিতিতে পার্টি কর্মীরা অন্য সব বামপন্থী দলকে নিয়ে, কখনো কখনো কংগ্রেস এবং অন্যান্য বামপন্থী দলকে নিয়ে, আবার কখনো এককভাবে মানুষের দাবি দাওয়া নিয়ে তাদেরকে লড়াই করতে হবে। সব দিক থেকে আক্রমণ, এমন নয় যে শুধু অর্থনীতির আক্রমণ, সামাজিক সংস্কৃতির ক্ষেত্রে আক্রমণ। এবং দুটি সরকার, দিল্লিতে বলি আর কলকাতায় বলি, এমন লুচ্চা সরকার ভারতবর্ষের ইতিহাসে, কোনো রাজ্যের ইতিহাসে আমরা দেখিনি। আমি এই শব্দটাই ব্যবহার করছি। পাওয়া যায় না, এমন মিথ্যাবাদী সরকার পাওয়া যায় না যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই লড়াই আমাদের জিততেই হবে এবং আমরা জিতব। কিন্তু এই লড়াই যখন আমরা নেমেছি, এই লড়াই যখন আমাদের চলবে, তখন আমরা বরাবর আমাদের দিলীপদার সান্নিধ্য থেকে বঞ্চিত থাকবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখ। এই কথা বলে কমরেড দিলীপদার প্রতি অশেষ শ্রদ্ধা জানিয়ে, অশেষ ভালোবাসা জানিয়ে, অশেষ লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কমরেড দিলীপ চ্যাটার্জি অমর রহে। কমরেড দিলীপ চ্যাটার্জি, লাল সালাম।
হাততালি দেবেন না। আমাদের মূল বক্তা, আচ্ছা, এখন কংগ্রেস টাউন কংগ্রেসের সভাপতি ব্রহ্মদেব রবিদাস এসছেন, তিনি দিলীপদার প্রতীকে মাল্যদান করছেন। তার আগে আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য অনুরোধ করব আমাদের পার্টির হুগলি জেলা কমিটির অন্যতম সদস্য এবং একটা সময় ওনারও রাজনৈতিক জীবন রিষড়ার মাটিতে দিলীপদার হাত ধরে আমরা সমীর চক্রবর্তীকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। দিলীপদার রিক্রুট বাবাও পাঠিয়ে দেয়। সাবধানে ওঠো, সাবধানে ওঠো, এই স্যানিটাইজ করে দাও। আজকে কমরেড দিলীপ চ্যাটার্জি স্মরণ সভার সভাপতি, আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম নেতা, আমাদের নেতা সুদর্শন দা, শান্তদা, দিলীপ দার স্ত্রী সহ অন্যান্য যারা আছেন, প্রথমে দিলীপ দার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্ত্রী, ছেলে মেয়ে যারা আছেন তাদের প্রতি আমার ব্যক্তিগত সম্মান। দিলীপদা যখন রিষড়ায় সংগঠন শুরু করে, সিপিআইএম এর সংগঠন করার জন্য, আজকে যেরকম কঠিন পরিস্থিতি আছে সুদর্শন দা বললেন এবং আপনারা কিছু জানেন, একদিকে 64 পার্টি ভাগ হওয়ার পর সিপিআই তে হচ্ছে পার্টির একটা বড় অংশ তারা থাকে। ট্রেড ইউনিয়ন গুলোতে কমরেড যদুগোপাল সেনের নেতৃত্বে, যিনি কমরেড বিজয় মোদকের সাথেও হচ্ছে কাজ করেছেন এরকম একটা, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভীষণ প্রভাব ছিল যদুগোপাল সেন। ওপারের সাধারণ মানুষের কাছেও বটে, শ্রমিকদের কাছেও। আবার স্বাধীনতা সংগ্রামী দীনেশ ঘটক, তিনি কংগ্রেসের নেতা। এইরকম একদিকে হচ্ছে রাজনৈতিকগতভাবে পুরানো পার্টি সিপিএম যারা আছে কারখানাগুলোতে, আবার কারখানা ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব দিয়েছে, আমি নাম বলছি না, একটা অংশ আইএনটিইউসির নামে কার্যত হচ্ছে গুন্ডামি করতো, মালিকের দালালি করতো। তাহলে মালিকদের শোষণের হাত থেকে শ্রমিকদের বাঁচানো, মালিকদের দালালদের হাত থেকে শ্রমিকদের নিরাপত্তা দেওয়া, একদিকে কংগ্রেসের প্রভাব, আরেকদিকে সিপিআই প্রভাব, এর মধ্যে দাঁড়িয়ে ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন যদুগোপাল সেন, দীনেশ ঘটক, তার মাঝখানে একদম সাধারণ একজন শ্রমিক লিডার দিলীপ চ্যাটার্জি। একটা মতাদর্শগত বিষয়ও আছে, আর রাজনৈতিক মুখ হিসেবেও হচ্ছে দিলীপ দার সামনে এই জায়গায় এসে দাঁড়িয়ে। অফিস সুদর্শন দা বললেন যে অফিস যা ছিল আমরা হাসতে হাসতে বলতাম অফিসটা দিলীপ দার ব্যাগে। এমনকি মিটিং এর যে খাতাটা সেটা দিলীপ দার ব্যাগেই থাকে। চারদিকটা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেন সততা, এবং এই বামফ্রন্টের আমলেও দেখেছি, পরেও দেখেছি, এক সময় অনেক স্যাক্রিফাইস করেছেন, আবার সময় হচ্ছে আমরা কি পেলাম। দিলীপদার কাছে এই কথা কোনোদিন ছিল না। 26 দিন কাজ করে 13 দিনের বেতন পেয়েও হচ্ছে সংসারে ছেলে মেয়েদের স্ত্রীকে সাধ্য মতো দেখেছে দিলীপ চ্যাটার্জি।
13 দিনের 14 দিনের বেতন পেয়েছে। তো হাসি মুখে সবটা মেনে নিয়ে এই শোক প্রস্তাবের নাথুকে জিজ্ঞাসা করছিলাম, তখন আমাদের অতটা জ্ঞানও ছিল না। দিলীপ সরকারের বাড়ির পাশে এবং অসীমদার বাড়ির সামনে ওইখানে 70 দশকের প্রথম দিকে চন্দননগরে যে জেলা সম্মেলন হয়, সেই সম্মেলনের আগে রিসায় যে সম্মেলন হয়, ওই 70 সালের সম্মেলনেই হচ্ছে প্রতিনিধিত্ব করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে। আমি নাথুকে জিজ্ঞাসা করছিলাম যে এটা প্রথম সম্মেলন, তো জানতাম না। নাথুও ছিল, নাথু, প্রদ্যুৎ আর মানে অনেক আছে, বিজয়, আমরা সব হচ্ছে তখন পার্টি মেম্বারশিপ পেয়েছি। তখন থেকে দিলীপদার সাথে পরিচয়। দক্ষিণ পশ্চিম শাখার সম্পাদক ছিলাম অনেকদিন। তার আগে শৈলেশ্বরদা ওইখানে দায়িত্বে ছিল। শৈলেশ্বরদার সাথে কথা বলে আমাদের শুধু চলে যাচ্ছি এইটা। 74 সালে আমি যখন শাখার সম্পাদক, তখন কার্যত দিলীপদার সাথে সরাসরি আমার কথা। এবং এখানে যারা আছেন তাদের সেই সুযোগ হয়েছে কিনা আমি জানি না। 40 বছর দিলীপদার নেতৃত্বে রিসরায় 10 বছর, সিআইটুর জেলাতে 30 বছর, 40 বছর দিলীপদার নেতৃত্বে কাজ করার সুযোগ আমার হয়েছে। আমার নেতা ছিলেন দিলীপ। রিসরাতে মূলত ট্রেড ইউনিয়ন ভিত্তিক অনেকগুলো নাম বললেন, যারা হচ্ছে না থাকলে এই দিলীপদা এই কাজটা সহজে করতে পারতেন। আমাদের যখন লোকাল কমিটির মিটিং এর পরে আমরা যারা একটু মধ্যবিত্ত ঘরে ছিলাম, সে পদ্ধতি হোক, আমি হোক, নাতো, যে আমাদের লোকাল কমিটির মেম্বার কারা, কেউ সুতা কলের শ্রমিক, কেউ চট কলের শ্রমিক, আর একটু হচ্ছে ভালো মাইনে পায় এরকম হচ্ছে তৎকালীন যুগে দিলীপদা হচ্ছে ওই জায়গার শ্রমিক। এই শ্রমিকদের নিয়েই হচ্ছে রিসাতে সংগঠন। আর এইবারে বলরাম ঘোষের নেতৃত্বে উদ্বাস্তু অঞ্চলের মানুষদের সংগঠিত, বলরাম ঘোষ, শ্যামা সেন, এদের নিতে উদ্বাস্তু সংগঠনের, এবং এদের একটা বড় অংশই হচ্ছে লক্ষ্মীনারায়ণ কটন মিল বা সুতা করে কাজ করতেন, যারা পরে ট্রেড ইউনিয়ন এবং হচ্ছে অঞ্চলে এসে বা পাড়ায় এসে পার্টিটাকে গড়ে তোলে। দুর্দর্শ অবস্থার মধ্যে দিয়ে হচ্ছে এখানে আমাদের কাজ করতে হয়েছে, কিন্তু তার নেতৃত্বে আমরা এই কাজটা করেছি। এই 72-73 সালে নকশাল নামধারী যখন আসে, গভর্নমেন্ট কলোনি নতুন গ্রামে একেবারে 12-13 বছরের ছেলেদের হাতে হচ্ছে পাইপ গান ধরিয়ে দিয়েছে। সে লিলুয়া থেকে সব বানিয়ে টানিয়ে নিয়ে আসতো। এই পাইপ গান ধরিয়ে দিয়েছে। প্রতিরোধের সংগ্রামে যাবোটা কি করে? মানুষের বলতে যে এই বাচ্চা ছেলেকে আপনাদের মারতে হলো, এই বাচ্চা ছেলেদের হচ্ছে যারা একটা ভুল করে ফেলেছে তাদের কিছু করতে হলো। হঠাৎ মতাদর্শগত একটা সংগ্রাম এবং দৈহিক আক্রমণ, এর মধ্যে দাঁড়িয়ে কোন জায়গায় হচ্ছে পার্টিটাকে দাঁড় করাতে হবে, পার্টির কর্মীদের নেতৃত্বে নিয়ে আসতে হবে, এই ক্ষেত্রে দিলীপদা একটা যোগ্য ভূমিকা পালন করে। এই আজকে অনেক শুনি যে কম বয়সী ইয়াংদের জন্য নাকি কেউ ভাবতে যাচ্ছে না। 70 সালে আমার মনে আছে যে সম্মেলনের জায়গায় একেবারে পেছনে চেয়ারগুলোতে আমরা বসেছিলাম। দিদা ওদের ডাকলেন যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, লড়াই সংগ্রামে তোমাদের নেতৃত্ব দিতে হবে, সামনে এসে বসো। অর্থাৎ যুবকদের সামনে এটা একটা সিম্বলিক কথা। কিন্তু যুবকদের হচ্ছে নেতৃত্বে নিয়ে আসার ক্ষেত্রে এই 70 দশক থেকে হচ্ছে দিলীপদাদের ভাবনা ছিল, এবং অনেক যুবক হচ্ছে এইখানে এই পার্টিতে, বিশাল পার্টিতে তারা নেতৃত্ব এসেছে। মর্যাদাবোধ, শত্রুপক্ষের কাছে নথি স্বীকার না করা। রেল স্টেশন এলাকায় তখন কংগ্রেসের অনেক হচ্ছে সব গুন্ডা বাহিনী ছিল, আমরা নিষেধ করতাম যে আপনি ওরকম রাত বিরাতে বাড়ি যাওয়ার সময় যাবেন না।
বলতো আমাকে কে কি করবে, আমাকে কিছু করবে না, তোমরা নিশ্চিত থেকো। অর্থাৎ একটা আত্মবিশ্বাস, যদিও সব একটা আত্মবিশ্বাস হচ্ছে দিলীপ দার মধ্যে এরকম ছিল। এবং জেলা CI2-তে আমরা যখন কাজ করেছি 90 থেকে দিলীপ দার মৃত্যুর 19 সালে দিলীপ দা CI2 জেলা সম্পাদক থেকে সরে আসা পর্যন্ত মূলত কারখানা শ্রমিকদের সংগঠনটাই হচ্ছে দিলীপ দার কাছে প্রাধান্য ছিল। কিন্তু পরবর্তীকালে 90 দশকের পর এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সারা রাজ্য জুড়ে প্রসারিত করার জন্য যেভাবে একটা উদ্যোগ নেওয়া হলো, সারা রাজ্যে মৃণাল দাসকে দায়িত্ব দিয়ে উদ্যোগ নেওয়া হলো, হুগলি জেলাতেও বিভিন্ন গ্রাম শহর মিলে কারা কারা এই ইউনিয়নগুলো করতে পারে বাছাই করে নিয়ে আসার, ডানকুনি থেকে মলাইকে নিয়ে আসা, ওখান থেকে চুচুড়া থেকে অনিল সাহাকে নিয়ে আসা, আরামবাগ থেকে আমাকে নিয়ে আসা, যে এই সমস্ত ইউনিয়নে তোমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। আমি সবকিছুতে আছি, কিন্তু তোমাদের এটাকে করতে হবে। এবং দিলীপদা বয়সে আমার থেকে প্রায় 15 বছরের বড়, কিন্তু হচ্ছে পুত্র সম হলেও পরামর্শ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টরের কাজকর্ম করা সম্বন্ধে আমাদের মতামত নেওয়া দেওয়ার ক্ষেত্রে দিলীপদার কোনো ঘাটতি থাকতো না, কোনো দ্বিধা থাকতো না। অত বড় ট্রেড ইউনিয়ন লিডার, আর আমাদের ছোটবেলা থেকে হচ্ছে দেখেছে, অনেক সময় অভিমান টমিমানও করতো, নানা রকমের হতো। তা আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলতাম যে আমি আর তো সেই সমীর আর নেই, আরে আমি একটা লোকাল কমিটির সেক্রেটারি, আমি একটা দায়িত্ব নিয়ে কাজ করি। আপনি আমাকে ওরকম বাচ্চা ছেলের মতো ওরকম ভাবলে আর ওরকম করলে কি? মমত্ব বোধ, এই মমত্ব বোধের জায়গা থেকে হচ্ছে দিলীপ দার হুগলি জেলার পার্টিতে অন্যান্য যারা আছে অনেকেরই আছে, দিলীপ দা অন্যতম। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবার দিলীপ দার পরিজন যারা আছে তাদের সমবেদনা জানিয়ে আমার কথা শেষ করছি। এইটা বললে না, দিলীপ দা তোমার মাথা খেলো আর 50 টাকা দিয়ে নিয়ে গিয়ে আরামবাগে প্রেস করে দিল। এখন এই সভায় বলবেন আমাদের এবং রাজ্যের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড শান্তজি চ্যাটার্জি। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের কমিটির অন্যতম সদস্য কমরেড সুদর্শন রায়চৌধুরী, আমাদের শ্রদ্ধেয়া বৌদি, দিলীপ দার পুত্ররা পুত্রবধূ যারা এসেছেন, আমাদের CPI ফরওয়ার্ড ব্লক জাতীয় কংগ্রেসের বন্ধুরা এবং সমবেত কমরেডস ও বন্ধুগণ, মে মাসে তখন তো লকডাউন চলছে, তা রাত্রে 17ই মে, ইংরেজি ক্যালেন্ডারে 16 থেকে 17ই হবে। তা আমি সাধারণত ফোনটা আমার বালিশের পাশে রাখি, আমি কখনো ফোন বন্ধ রাখি না। তা সেদিন কি করে ফোনটা রেখে শুয়েছি, তা একটা ফোন বাজার পর উঠতে উঠতে কেটে গেল, দ্বিতীয়বার আবার বাজলো। আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ আমাকে এই দুঃসংবাদ দিলেন যে দিলীপ দা নেই। বৈদ্যবাটির বাড়িতে আমি যখনই চাপদানিতে মিটিং করতে গেছি বা অন্য কোনো কাজে গেছি ওইসব অঞ্চলে, একবার করেই দিলীপ দার বাড়িতে আমি যেতাম। আর বাড়িতে ঢুকলেই প্রথম বৌদি চা নিয়ে হাজির হতেন, একেবারে গাড়ির ড্রাইভারে যাতে চা খায়, এটা মমত্ববোধ বৌদিরও। তো দিলীপ দা এই বৈদ্য মিষ্টান্ন ভান্ডার আছে, খুব সন্দেশ খেতে ভালোবাসতেন ওই দোকানে। আমি গেলেই নিয়ে যেতাম, দিলীপ দা আপনি খাবেন। আমার স্ত্রীও একদিন আমার সঙ্গে দিলীপ দাকে দেখতে গিয়েছিলেন,
সেই দিলীপদার সঙ্গে আমার সম্পর্ক 50 বছরের বেশি। সুদর্শন চৌধুরী যেটা পার্টি কিছু পুরনো ইতিহাস বলেছেন, আমি পুনরাবৃত্তি করব না। 1947 সালে দেশের স্বাধীনতা, 48 সালে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইন, 1951 সালে হাইকোর্টে লড়াই করে আন্দোলন করে পার্টি আইন সিদ্ধ হলো। তার ঐতিহাসিক মহাসংগ্রাম চলছে। কাকদ্বীপ, বড়াকমলা, আমাদের হুগলি জেলার বড়াকমলাপুরের লড়াই চলছে। অহল্যা গর্ভবতী অহল্যা মা শহীদ হয়েছে। সলিল চৌধুরী শপথ কবিতা লিখছেন। সেদিন কাকদ্বীপে কোনো পুরীতে ফোটেনি ফুল, প্রজাপতিগুলো সব গুটি হয়েছিল। সেদিন সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। এই পটভূমিতে 52 সালের নির্বাচনে কমিউনিস্ট পার্টি একা 10% ভোট পায়, 28টা আসন পায় এবং অনেক জায়গায় কমিউনিস্ট পার্টি ভোট বাড়ে এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। শ্রমিক কৃষক আন্দোলনও এই সময় হয়েছে। সেই 50-এর দশকে এক ঝাঁক তরুণ ট্রেড ইউনিয়ন কর্মী কমিউনিস্ট পার্টিতে এলেন, যার অন্যতম হচ্ছেন কমরেড দিলীপ চ্যাটার্জি। মুর্শিদাবাদের এই দুর্নীতিপরায়ণ চাকরি ছেড়ে আইসিআইতে যোগদান করলেন, কিন্তু পার্টি জীবন, যেটা সুদর্শনবাবু বললেন, একই ব্রাঞ্চে কলকাতায়। তো উনি যখন ডিসডেতে এসে পার্টি হাত করছেন, পার্টি তখন বিভাজন হয়ে গেছে। আমাদের বিভাজনের তো 51 বছর কেটে গেল। তখন আমাদের জেলা অফিসটা খোলা থাকলেও অনেকটা আধা গোপন অবস্থায় ছিল। আমাদের সম্পাদক কমরেড বিজয় মোদক, আমাদের নেতা কমরেড ভবানী মুখার্জি সহ আমরা অনেকেই বিভিন্ন জেলে ভারত রক্ষা আইনের 30 ধারায় বিনা বিচারে বন্দী। এবং মহিতোষ নন্দী, পরিতোষ চ্যাটার্জি, বিনোদ দাস পরে ধরা পড়ে গেলেন। বিনোদ দাস এরা আত্মগোপন করেছিলেন। সেই অবস্থায় যেটা আপনারা শুনলেন যে রিজরাতে আমাদের পার্টি যেটা ভাগ হলো, প্রায় আমাদের কেউ নেই। ওই যদুগোপাল সেনের কথা শুনলেন তো, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভালো ছাত্র, কোম্পানি অফার করেছিল যে আপনাকে বিলেত পাঠাবো, তো বিলেত না গিয়ে তিনি সর্বক্ষণে কর্মী। তাদের সঙ্গে রাজনৈতিক পার্থক্য যাই থাক, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। কজন আপনারা জহর ঘোষের নাম জানেন? প্রেসিডেন্সি জুট মিলের ছাঁটাই শ্রমিক পার্টির নেতা হয়েছিল, কজন জানেন জহর ঘোষের নাম? ডাক্তার করগুপ্তর নাম কজন জানেন? আমরা তখন অত্যন্ত ছোট সংগঠন। জেল থেকে যখন ফিরে এলাম, সেটা হলো 64, 65, 66 খাদ্য আন্দোলনের পরে যখন জেল থেকে ফিরে এলাম, তখন শ্রীরামপুর রিজরা মিলিয়ে আমাদের একটাই লোকাল কমিটি ছিল। তার সেক্রেটারি ছিলেন কমরেড রঞ্জিত লাল গোস্বামী। দিলীপ দা যখন এসে এখানে পার্টিটার হাল ধরলেন, পার্টিটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আস্তে আস্তে পার্টিটা বাড়তে আরম্ভ করলো এবং 64, 65, 66 বন্দি মুক্তির দাবিতে যে আন্দোলন, বিশেষ করে 66 ঐতিহাসিক খাদ্য আন্দোলন, পুলিশের গুলিতে ঋষিটাতে একজন কমরেড শহীদ হয়েছিলেন। বসু তার বাড়িতে এসেছিলেন দেখা করতে, যদিও তখন জেল থেকে সবাই ছাড়া পেয়েছেন, তখনও আমরা ছাড়া পাইনি। সেই সময় দিলীপ দা পার্টির হাল ধরলেন। এই যে শোক প্রস্তাবে লেখা আছে, এটা ঠিকই, তখন তো এই আইটিউসি ভাগ হয়নি, খালি ছাত্রদের ভাগটা হয়ে গেছে। বিপিএসএফটা দুভাগ হয়ে গেছে, এআইটিউসি ভাগ হয়নি। এআইটিউসির মধ্যেই আমরা কাজ করছি, পার্টি ভাগ হলেও। কিন্তু ঋষিরাতে যেসব ইউনিয়ন দীনেন ভট্টাচার্য তৈরি করেছিলেন, তখন পার্টিতে যদুগোপাল সেনকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি ঋষিদের ইউনিয়নগুলো ভালো। তখন দিল্লি রোডে এত ইন্ডাস্ট্রি হয়নি। তো সেই সময় যখন আমরা CI2 তৈরি করলাম, শক্তি ঋষিদের, দিলীপ চ্যাটার্জির সবচেয়ে বড় অবদান যে CI2-কে সংগঠনে পরিণত করা। প্রথম শ্রমিকদের মধ্যে শ্যামল ভট্টাচার্য, এই গ্লাস কোম্পানির ছাঁটাই শ্রমিক শ্যামল ভট্টাচার্য, সনাতন মল্লিক লক্ষ্মীনারায়ণ জুট মিলে
বলাইদার নামটা পুরো টাইটেলটা ভুলে গেছি, বলরাম ঘোষ। আচ্ছা, তার আমাদের রঞ্জিত বটব্যা ICI থেকে শুরু করে শ্যামাপদ সেন, বললাম এক ঝাঁক কমরেড এলেন এবং মধ্যবিত্ত ঘর থেকে ওই প্রভাত ঘরের ছেলে এই দিলীপ সরকার, নাথুরাম জানা ছিল, বাবাও ওয়ার্কার ছিলেন, নাথুর বাবাও ওয়ার্কার ছিলেন, যদুগোপাল সেনের ক্যাডার ছিলেন নাথুর বাবা। এটা বিরাট ঝাঁক এসে জড়ো হলো এবং রিসরে পার্টি আস্তে আস্তে প্রথম পার্টিতে পরিণত। কি করে সম্ভব হলো? ওরা সহযোগিতা করেছিলেন, কিন্তু দিলীপ চ্যাটার্জির ছিল অনন্য সাধারণ ভূমিকা। কে অস্বীকার করবে দিলীপ চ্যাটার্জির এই ভূমিকাকে? পরে তো দিল্লি রোড এসব এলাকায় সংগঠন গড়ে উঠেছে এবং দিলীপ দার অ্যাকসেপ্টেন্স, মানে বিজয়দা বলতেন, বিজয় মতো, যে কমিউনিস্ট হতে গেলে আগে ভালো মানুষ হতে হবে। তা দিলীপ দা ছিলেন খাঁটি মানুষ, ভালো মানুষ বলেই তিনি ভালো কমিউনিস্ট হতে পেরেছিলেন। এবং এই রিজলার সমস্ত এলাকায় এবং যেখানে উনি থাকতেন ওই বৈদ্যবাটি হাউজিংয়ে, দিলীপ দার একটা সাধারণ গ্রহণযোগ্যতা, তার সঙ্গে একমত হোক দ্বিমত হোক, এইরকম একটা বৈশিষ্ট্য ছিল দিলীপ দার জীবনে। একটা কথা বলি, আপনারা লিখেছেন শোক প্রস্তাবে। আপনারা তো জানেন আমি একটানা 25 বছর বিধানসভায় ছিলাম আর একবার লোকসভায় ছিলাম। তো বিধানসভায় থাকাকালীন আমাকে প্রায় রাইটার্স বিল্ডিং এ যেতে হতো, শুধু উত্তরপাড়া কেন্দ্রের জন্য নয়, কখনো রিস্টের জন্য, শ্রীরামপুরের জন্য, যা যেখানে কাজ করতো। আর জ্যোতিবাবুর ঘরে আমার একটু মানে কি বলে, জ্যোতিবাবুর ঘরে একদিন আমি জ্যোতিবাবুর ঘরে গেছি, আমার কাজটা সারা পর বলে বসো। তাই বলুন, আচ্ছা তোমাদের জেলায় দিলীপ চ্যাটার্জি বলে কে? জ্যোতিবাবু তখন দিলীপ দায় ভালো করে চিনতেন না। তাহলে উনি আমাদের সেক্রেটারিয়েট মেম্বার, CITU জেনারেল সেক্রেটারি, অত্যন্ত সৎ নিষ্কলুষ মানুষ। কি হয়েছে? আজকের পরিস্থিতিতে ট্রেড ইউনিয়নে কিছু বাস্তবতা আছে, সেটা তো বুঝতে হবে। জ্যোতিবাবু কোনোদিন ওয়ার্কারদের বিরুদ্ধে একটা কথা কখনো বলেন। মুখ্যমন্ত্রী চেয়ারে দাঁড়িয়ে জনসভায় বলেছেন, ধর্মঘট আপনাদের পবিত্র অধিকার, এই অধিকার কখনো ছাড়বেন না। যদিবাবু দিলীপ চ্যাটার্জির বিরুদ্ধে কোনো সমালোচনা করেন, হিংমটন একাউন্টে থেকে পরামর্শ দিয়েছেন, ভুল করলে বুঝিয়েছেন, ডাল্লাপের লোকেদের থেকে পরামর্শ দিয়েছেন। যখন এই দিল্লি রোডের সব মালিকরা সোমনাথ চ্যাটার্জির মারফত, উনি WPITC চেয়ারম্যান, ব্যবহার করেছেন যে দিলীপ বাবুর জন্যেই আমাদের হুগলি জেলায় কোনো শিল্পের অগ্রগতি হচ্ছে। কেন? আমরা তো কিছু খারাপ কাজ করিনি, কোনো কারখানা স্ট্রাইক, যেগুলোকে বললাম, কোনো কারখানার স্ট্রাইকও তো করিনি, কিচ্ছু করিনি। তাহলে এই কথা উঠছে কেন? বললাম ওরা ESI দেবে না, প্রভিডেন্ট ফান্ড দেবে, 12 ঘন্টায় কাজ করাবে, সিঙ্গেল রেটে, ওভারটাইম দেবে না। তো দিলীপ দা এইসব নিয়ে লড়াই করছেন, আমাদের আলোচনা করেই সব হয়েছে। যদি ও বুঝলি, আমি বলছি, তোমাদের বলছি, আমি কবিরকেও বলেছি, তোমরা একটু বসে ভালো করে আলোচনা করো, যাতে হুগলি জেলায় শিল্পটাও এগোয়, রক্ষা করা যায়। এইরকম কমরেড দিলীপ চ্যাটার্জি। আমি কমরেড রনেন সেন, আপনারা নতুন তার নাম শুনেছেন কিনা জানি না, আমাদের ভারতবর্ষের পার্টির একজন অন্যতম প্রতিষ্ঠাতা বলা যায়, তখন পয়েন্ট ব্যুরো মেম্বার ছিলেন আর পশ্চিমবাংলার পার্টির সামনের সারির নেতা। তিনি একটা বই লিখেছেন, ভারতের কমিউনিস্ট পার্টির ইতিবৃত্ত। দুটো কথা আমি আজকেই বইটা আবার পড়ছিলাম। ইসমাইল আর একজন হচ্ছেন প্রবাদ প্রতিম নেতা বঙ্কিম মুখার্জি। রনেনদার নিজেও খুব বড় মাপের ট্রেড ইউনিয়ন। রনেনদা লিখছেন যে আমার এই দীর্ঘ ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক জীবনে দুজন নেতাকে আমি স্মরণ করি, একজন বঙ্কিম মুখার্জি আর একজন হচ্ছেন মোহাম্মদ ইসমাইল, যাদের হাত শ্রমিকদের নারীর ওপর থাকতো, তারা শ্রমিকদের হৃদয়ে বুঝতে পারতেন। আমরা দিলীপ চ্যাটার্জির কথাও সেই অর্থে বলতে পারি
যে দিলীপ দার হাত থাকতো শ্রমিকদের নারীর ওপর, তিনি শ্রমিকদের মেজাজ বুঝতে পারতেন এবং তার জন্য বড় বড় লড়াই সংগঠিত করেছেন। বামফ্রন্টের আমল কৃষ্ণপদ ঘোষের মতো এরকম ব্যক্তি এআইটিউসি, আইএনটিউসি, CI2 একসঙ্গে স্ট্রাইক ডেকেছে। সে স্ট্রাইক আর মেটে না। যদুদা একবার অনমনীয়, দিলীপ দা একগুঁয়ে, আইএনটিউসি ওয়েট করছে আমরা কি করি। জ্যোতিবাবু ডেকে পাঠালেন দীনেন ভট্টাচার্যকে আর কবির সেনগুপ্তকে, আপনারা একটু হস্তক্ষেপ করুন, অনেকদিন স্ট্রাইক চলছে। মিটমাট হলো, কিন্তু দিলীপ দা কতগুলো জায়গায় যে অবস্থান নিয়েছিলেন মালিকরা মানতে বাধ্য হলো। যদুদাও অবস্থান এরকম। দিলীপ দার একটা মানে ট্রেড ইউনিয়নের কেরিয়ার এবং দিল্লি রোডের কথা আমি বললাম। আর তার সঙ্গে আমাদের এই হুগলি জেলায় জেলা পার্টি এবং CI2 তিনি ছিলেন সামনের সারির নেতা এবং কখনো কোনো দুর্নীতি তাকে স্পর্শ করেন, জীবনে একটা কাজ করে গেছে। আমি বলতে বলতে ভুলে গেছিলাম, যখন 64 সালে মতাদর্শগত কারণে পার্টির বিভাজন হলো, এখন আমরা এসে গেছি, অনেক বিষয়ে যুক্ত আন্দোলন হচ্ছে বামেদের সঙ্গে এবং কংগ্রেসেও মিলেছে, পশ্চিম বাংলায় একটা বিকল্প শক্তি গড়ে উঠছে। সময় যে মতাদর্শের লড়াই হয়েছিল পার্টিতে, তাকে ডেমোক্রেটিক ফ্রন্ট বলতো, ন্যাশনাল ফ্রন্ট বলতো। 61 সালে বেজওয়াদার পার্টি ষষ্ঠ কংগ্রেসে পার্টি প্রায় ভাগ হয়ে যায়। অজয় ঘোষের হস্তক্ষেপে তখনকার জেনারেল সেক্রেটারি এবং সোভিয়েত পার্টির নেতা সুশলভের সহযোগিতায় পার্টির বিভাজনটা রুখে যায়, থেমে যায়। হতে হতে একটা এমন পরিস্থিতি হলো, আলাদা করে পার্টি করতে হলো, সপ্তম কংগ্রেস ডাকতে হলো। CPIও তাদের কংগ্রেস করলেন। দুই পার্টিরই প্রোগ্রাম বেরিয়েছে, দুই পার্টির প্রোগ্রাম নিয়ে তাদের পক্ষ থেকে এরকম প্রস্তাবও এসেছে যে আমাদের পারস্পরিক আলোচনা করে দুটো পার্টিকে এক করা যায় কিনা। ওদের একজন নেতা আছেন হুগলি জেলার, ওদের ন্যাশনাল কাউন্সিলের মেম্বার, আমার একদিন বলছিল যে দেখো কি 1920, 1925 এসব বিতর্ক হচ্ছে, 1920 সাল না 25 সাল পার্টির জন্ম, তা পার্টি দুটো আলাদা কেন থাকবে। তা আমি বলেছি আগে মতবাদের মতাদর্শ ক্ষেত্রে এক হতে হবে, প্রোগ্রামের ক্ষেত্রে এক হতে হবে, শত্রু মিত্র চিহ্নিত করতে হবে। কামাখ্যা ঘোষ মেদিনীপুর জেলার CPI এর খুব প্রবীণ নেতা, সুকুমার সেনগুপ্তর খুব বন্ধু, একসঙ্গে আন্দামানে কাটিয়েছেন। তা বিধানসভায় আমি একটা কমিটির সঙ্গে উনি ছিলেন, আমরা গেছি, রাত্রে আমায় শুয়ে শুয়ে বলছেন দেখো ভাই তুমি তো আমার থেকে ছোট, আমি প্রমোদদাকে বলেছি প্রমোদদা আলাদা পার্টি ভালো লাগে। তা আলাদা পার্টি কামাখ্যা আসলে ভালো লাগে না বললে তো হবে না, আসল জায়গাতে ঐক্য চাই, চিন্তার ঐক্য, মতাদর্শের ঐক্য। আজকে তো দুনিয়ায় সমাজতান্ত্রিক শিবির নেই, দুনিয়া অন্য ধরনের পরিস্থিতি, কর্পোরেট পুঁজির ভয়াবহ আক্রমণ, কর্মহীনতা, বেকারি, দারিদ্র ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে কতগুলো কঠিন দায়িত্ব এসেছে। আমাদের পার্টি ডাক দিয়ে বলেছে এবং CPI এর যে পন্ডিচেরি কংগ্রেস হয়েছে সেটার দলিল পড়ছিলাম, তারাও বলেছে এই মুহূর্তে বিজেপি হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু। বিজেপি হচ্ছে একটা ফ্যাসিস্ট দল। কাকে ফ্যাসিবাদ বলে? ফ্যাসিবাদ হচ্ছে শাসক শ্রেণীর দুর্বলতার লক্ষণ, আর শ্রমিক শ্রেণীর দুর্বলতার লক্ষণ। হিটলার মুসলিনীর পথ বেয়ে আসবে না। ধর্মীয় বিভাজন ঘটিয়ে ধর্মের নামে রাম মন্দির দেখলেন, পুরোহিত ভাতা দেখলেন, কত সব কাণ্ড। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সে লড়াই আমরা একা পারবো না, সবকটা বামপন্থী দল মিলে পারবো না। কংগ্রেস সহ যত ধর্মনিরপেক্ষ দল আছে নির্দিষ্ট কর্মসূচির ওপর ভিত্তি করে এই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিলীপ দা আমাদের সারা জীবন যে লড়াই করে গেছে, এই সবাইকে নিয়ে সেই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ কখনো
মানব সভ্যতার ইতিহাস তৈরি করতে পারে না। হিটলার মুসলিন যেমন আবর্জনা স্তূপ, ইতিহাসের আবর্জনা স্তূপে নিক্ষিপ্ত হয়েছে, তেমনি এই বিজেপি RSS তারাও ইতিহাসের আবর্জনা স্তূপে নিক্ষিপ্ত হবে যদি আমরা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক ধর্ম শক্তিগুলো একটা জোট হয়ে দাঁড়ায়। গতকালের আনন্দবাজার যারা পড়েছেন, বিশ্বভারতী বিদ্যুৎ চক্রবর্তী, তিনি RSS এর লোক, তিনি সাভারকরকে অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করে লিখছেন যে সাভারকর যে ইংরেজদের কাছে মুচলেখা দিয়েছিল তা দেশের স্বার্থে, তার নাকি ওটার কৌশল ছিল। আমি অবাক হয়ে গেলাম। সবাই জানে সাভারকর কিভাবে মুচলেখা দিয়েছিল। আনন্দবাজারে গতকালের পাতায় ওই ভদ্রলোক লিখছেন, উনি ওদেরই লোক। এই অবস্থায় আমাদের পার্টিকে জনগণের আরো গভীরে যেতে হবে। ভাবুন তো, আমাদের পার্টির বয়স 100 বছর হলো, সে এখনো 3টে রাজ্যের বেশি, অন্য অন্য রাজ্যে বা 5টা-6টা রাজ্যের বেশি। আমরা কেন ভারতবর্ষে বাড়তে পারলাম না এত বছর? আমি একটা লেখা লিখছিলাম কদিন আগে, অধ্যাপক নরহরি কবিরাজের একটা বই পড়ছিলাম, অসমাপ্ত গণতান্ত্রিক বিপ্লব, অসমাপ্ত আকাঙ্ক্ষা। লিখছেন যে গান্ধীবাদের স্বরূপ কি? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আমাদের কমিউনিস্টদের যে ওতপ্রোত জড়িয়ে থাকার দায়িত্ব আমরা সব ক্ষেত্রে পূরণ করতে পারিনি। তার ফলে আমরা একটা ভারতবর্ষে নির্ধারক শক্তি হয়ে উঠতে পারি। আমাদের দায়িত্ব দিয়ে যে কাজ আমাদের করতে হবে। যাক, 100 বছর কাটলো, অনেক ভুল ত্রুটির সত্ত্বেও কমিউনিস্টদের জীবন, কমিউনিস্টদের যে ভূমিকা, কমিউনিস্টদের যে অবদান ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে এবং কমিউনিস্ট আন্দোলনে, এ বিস্মিত হবার নয়। পড়ছিলাম মহারাষ্ট্রের একজন দলিত নেতা কমরেড মোরে, অত্যাচার সহ্য করে কিভাবে তিনি পার্টিতে এসেছিলেন। একে গোপালন, পি রামমূর্তি, সুন্দরাইয়া, তারা কিরাম করে লড়াই করে কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন। আমাদের তারকেশ্বরের মন্দিরে সব মানুষের প্রবেশের অধিকার নিয়ে আমাদের কি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। দলিতদের নিয়ে আমরা কি আন্দোলন করেছি। কিন্তু আজকে মাওবাদীরা কি করে এইসব গরিব মানুষদের মধ্যে প্রভাব বিস্তার করছে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে অহেতুক মানুষের জীবন ক্ষয় করছে। এই সব অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের বামপন্থীদের, তার সঙ্গে কংগ্রেসও আছে, অন্য ধর্মের দল আছে, মঞ্চে মিলিত হয়ে আমাদের একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে আগামী দিনে। দিলীপ দাকে স্মরণ করে এটাই আমাদের অঙ্গীকার হোক। পার্টির সঙ্গে অনেকদিন কাজ করেছি, সুদর্শন বাবু আমি একসঙ্গে বাড়ি ফিরতাম দুজনে, যখন উনি কন্যাগড়ে চলে এলেন, শ্রীরামপুরে নয়, যখন কন্যাগড়ে চলে এলেন। সুশান্তির বাড়িতে করেছি, ওই বেড়ার ঘরটায় করেছি, তখন এ বাড়িটা বিজয়দা ওপেন করতে এলেন, এখানে এসেছি অনেকবার, পার্টির কাজে এসেছি, শ্রমিক আন্দোলনের কাজে এসেছি, MP হবার সময় আরো ঘুরতে হয়। লিচড়া পার্টি আজকে প্রথম পার্টিতে পরিণত হয়েছে, সবচেয়ে বড় অবদান দিলীপ। সেই পার্টিকে আরো পরিশুদ্ধ করতে হবে, আরো জনগণের গভীরে আমাদের পৌঁছতে হবে, মানুষের কাছে শিখতে হবে। মানুষ হচ্ছে বড়, মানুষ যা শেখায় মানুষের কথা শুনতে হবে, বুঝতে হবে। সেই দিলীপ দার দীর্ঘ অবদানকে স্মরণ করে একটা কথা আমি পাচ্ছিলাম, যে দিলীপ দা যখন সবাই শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান অর্জন করেছেন, দিলীপ দা আমাদের অনেকের কাছ থেকে, কারুর কাছ থেকে অনেক লাঞ্ছনা, অপমান সহ্য করে অকুত ভয়ে পার্টির লাল ঝান্ডাকে উঁচু করে ধরে ধরেছেন। দিলীপ চ্যাটার্জি, লাল সালাম, দিলীপ চ্যাটার্জি অমর রয়ে, দুনিয়ার মজদুর এখন। ইন্টারন্যাশনাল গান হবে। আচ্ছা কমরেড এবং বন্ধুগণ, আমরা সভা শেষ করব আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে। কমরেড কাকুলি সেন কিন্তু মঞ্চের কাছে চলে আসবেন এবং আজকে এই সভায় দিলীপ দার যে স্বপ্ন
সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দায়িত্ব যা বর্তমান প্রজন্ম হিসাবে আমাদের উপরে, সে দায়িত্ব নিশ্চয়ই আমাদের পালন করতে হবে। এবং গতকাল সূর্যকান্ত মিশ্র যে আহ্বান রেখেছেন সেটা হচ্ছে যে আগে ঘাস পরিষ্কার করতে হবে, তাহলে বন্ধ হবে। এই দুই কাজ আমাদের খুব দায়িত্ব নিয়ে করতে হবে। এই কাজ আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সমান লড়াই চলবে দুই শক্তির বিরুদ্ধে, রাজ্য এবং কেন্দ্রের এই অপশক্তির বিরুদ্ধে। এটাই হচ্ছে আজকের দিনে এখন আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সভা সমাপ্তি হবে। একটু সবাই উঠে দাঁড়াবেন। আর তোমার সঙ্গী কেউ নেই গাইবার? ঠিক আছে ঠিক আছে। সর্বহারা অনশন বন্দীকৃত শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস, সনাতন জীর্ণ চূর্ণ করি জাগো জনগণ, ঘুচারে দৈন্য হাহাকার, জীবন মরণ করি শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, ওরা মিলি একসাথ গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত, শেষ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত। Come Dilip Chatterjee, Lal Salam. Come Dilip Chatterjee, Lal Salam. দুনিয়ার মজদুর। কোন ছেলের ছেলে? বড় ছেলে?